গল্পটির সত্য নিউ ভারত সাহিত্য কুটির দ্বারা সংরক্ষিত। ঘরের মধ্যে একটা যেন খুটখুট করে শব্দ হয়েই চলেছে ক্রমাগত। রাতে ঘুমোতে যাওয়ার আগে দরজা জানলা সব বন্ধ করেই শুয়েছিলেন। তাহলে শব্দটা কিসের? কিছুক্ষণ পরেই মনে হলো ধূপধাপ ধূপধাপ পায়ের আওয়াজ। কারা যেন ঘরের ভেতর ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে। তারপর মনে হলো বুকের ওপর কে যেন চেপে বসে গলার টুটি টিপে শ্বাস রোধ করতে চাইছে। বুকের ভেতরটা হাঁকড়ের মতো ওঠানামা করতে শুরু করে দিল। আর নিঃশ্বাস নিতে পারছেন না। চিৎকার করতে গেলেন, কিন্তু করে মুখ থেকে গোঙানির শব্দ বেরিয়ে এলো। দমটা বন্ধ হয়ে আসার আগেই শরীরের সর্বশক্তি দিয়ে এক ঝটকায় উঠে বসলেন ডক্টর সাহা রয়। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিলেন। সারা শরীর ঘামে ভিজে গেছে। ঘরের এসিটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। একটু ধাতস্থ হয়ে খাটের পাশের টেবিল ল্যাম্পের আলোটা জ্বেলে দিলেন তিনি। পাশের ছোট টুলটায় রাখা জলের গ্লাস থেকে ঢক ঢক করে খানিকটা জল খেলেন। চারিদিক ভালো করে দেখলেন, কেউ কোথাও নেই। জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন অন্ধকারের পুরো একটা চাদরে চারিদিক ঢাকা পড়ে আছে। বিছানা ছেড়ে উঠে দরজাটা একবার পরখ করে নিলেন। না, ভিতর থেকেই তো বন্ধ। সাথে লাগোয়া টয়লেটেও একবার ঢুকলেন তিনি। চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আশ্বস্ত হলেন যে কেউ কোনোভাবেই তার ঘরে ঢুকে পড়েনি। কি দুঃস্বপ্ন! আসলে এই কুমায়ুন অঞ্চলে রিসার্চ করতে আসা বেশ কিছু বিজ্ঞানীর হঠাৎ অন্তর্ধান হওয়ার ঘটনায় সকলের মনের ওপরেই একটা ভয় জাঁকিয়ে বসেছে। ডক্টর সাহা রয় ভারতের রিসার্চ টিমকে লিড করছেন, আর অন্যদিকে ডক্টর স্যাম বেলজিয়ামের রিসার্চ টিমকেও। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করে তিনজন বৈজ্ঞানিক নিখোঁজ হয়ে গেলেন। এরপর আজ বিকেলের ঘটনায় সমগ্র বৈজ্ঞানিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত ফোন করে ডক্টর সাহা রয়ের কাছে তার উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। অন্যান্য দিনের মতো আজও ডক্টর সাহা রয় নিজের ল্যাবরেটরিতে কাজ করছিলেন। তখন হঠাৎ ইন্সপেক্টর সাহানির ফোন আসে এবং ওনাকে স্থানীয় হাসপাতালের মর্গে আসতে অনুরোধ করা হয় একটা ডেড বডি শনাক্তকরণের জন্য। এই ফোন পাওয়া মাত্রই তিনি রওনা হয়েছিলেন। হাসপাতালের মর্গে পৌঁছে তিনি বাকরুদ্ধ হয়ে যান। মর্গে শোয়ানো ডেড বডিটা আর কারোর নয়, ডক্টর আহুজার। ডক্টর আহুজাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট করা হয়েছে। তারপর তার ডেড বডিটা টেনে নিয়ে এসে জিম করবেট জাতীয় উদ্যানের কোর এরিয়ায় ফেলে দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি পেট্রোলিংয়ে ডিউটি করার সময় বডিটা উদ্ধার করে। ততক্ষণে বিভিন্ন বন্য প্রাণী তার শরীর থেকে মাংস খুবলে খেয়েছে। এই দৃশ্য দেখে ডক্টর সাহা রয় শিউরে উঠেছিলেন। ইন্সপেক্টর সাহানি ওনাকে আশ্বস্ত করে ল্যাব পর্যন্ত পৌঁছে দিয়ে যান, কিন্তু ডক্টর সাহা রয় কিছুতেই স্থির হতে পারছিলেন না। কথা বলার শক্তিও যেন হারিয়েছেন। সন্ধ্যাবেলা ডাক্তার এসে ওনাকে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে যায়। ব্লাড প্রেশার স্বাভাবিক নয়, তাই বারবার ওনাকে বিশ্রাম নিতে অ্যাডভাইস করে গেছেন। আজ শরীর আর মনে যে ধকল গেছে, তাতে এরকম দুঃস্বপ্ন দেখাই স্বাভাবিক। ঘরের এসিটা চালিয়ে তিনি আবার বিছানায় এসে বসলেন। এতে শরীরের বিশ্রাম হলেও মনের আর বিশ্রাম হচ্ছে কই।
একটা স্লিপিং পিল খেলেন। নার্ভগুলো শান্ত রাখা দরকার। তারপর পাশে রাখা নোটবুকটা তুলে নিলেন তিনি। প্রতিদিনের রিসার্চের অগ্রগতি, আগামী দিনের প্ল্যানিং ইত্যাদি সবই এখানে নোট করেন। পুরনো দিনের ঘটনা মনে পড়তে লাগল। দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের কাছে অপদেবতার অভিশপ্ত স্থান হিসেবে সকম্বরী ঝিল চিহ্নিত। এখন তো প্রশাসন থেকে ফেন্সিং করে লেকের ধারে সাধারণ মানুষের গতিবিধিও সীমাবদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় মানুষ ওই ঝিলের পাশে গিয়ে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের সম্মুখীন হন এবং অ্যাকিউট রেডিয়েশন সিন্ড্রোমের সাইড এফেক্টের শিকার হন। এর ফলে ভীতির সৃষ্টি হয়। তারপর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভূপৃষ্ঠ পরীক্ষা নিরীক্ষা করে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পান। তখন সরকার থেকে তেজস্ক্রিয় পদার্থের সন্ধানে গবেষণা শুরু হয়। তবে আসল ব্যাপার হলো, এই অঞ্চলটিতে তেজস্ক্রিয়তার প্রভাব লক্ষ্য করা গেছে, কিন্তু কী প্রকারের তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস থেকে তেজস্ক্রিয়তার বিকিরণ হচ্ছে তাকে এখনও শনাক্ত করা যায়নি, এবং এর উপস্থিতি নিয়ে বৈজ্ঞানিক মহলে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আশ্চর্যজনকভাবে এই সকম্বরী ঝিল সংলগ্ন অঞ্চল ছাড়া আশেপাশে আর কোথাও কোনো তেজস্ক্রিয়তার প্রভাব মেলেনি। বিছানায় শোয়া হয়ে অন্যমনস্কভাবে নোটবুকের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ঘটনা মনে পড়তেই ডক্টর সাহা রয়ের ভ্রু কুঁচকে গেল। ডক্টর অবিনাশ রয় অন্তর্ধান হওয়ার কয়েকদিন আগে তাকে বলেছিলেন, স্যার, আমি পৃথিবীর কাছে এমন এক আশ্চর্যজনক তথ্য তুলে ধরব যা কোনো দেশের বৈজ্ঞানিক আগে কখনো কল্পনাও করতে পারেনি। খুব শীঘ্রই আমাদের ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে চলেছে। ডক্টর সাহা রয় প্রত্যুত্তরে স্মিত হেসে ডক্টর অবিনাশ রয়ের পিঠ চাপড়ে দিয়েছিলেন। কিন্তু তারপর ডক্টর রয় মিসিং। তাহলে কি ডক্টর রয় এমন কিছু আবিষ্কার করে ফেলেছিলেন যার কারণে তাকে অন্তর্ধান হতে হলো? স্লিপিং পিল কাজ করতে শুরু করেছে। ডক্টর সাহা রয়ের চোখের পাতা ভারী হয়ে এলো। নমস্কার, 49/C থ্রিলার ক্লাবের আজকের আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকের গল্প লেখিকা মানালি সামন্তের কলমে সকম্বরী রহস্য, পর্ব 2। এই গল্পটি রহস্যভেদী রঞ্জুর সকম্বরী রহস্য বই থেকে নেওয়া। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের গল্প সকম্বরী রহস্য, পর্ব 2। নীল বাতি লাগানো পুলিশ স্টিকার আঁটা সাদা গাড়িটা একটা বাংলো প্যাটার্নের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মেন গেটের পাশেই পাথরের ফলকে লেখা ডক্টর পি শেটি। গেট পেরিয়ে নুড়ি বিছানো রাস্তা দিয়ে গাড়িটা এসে থামলো বাংলো বাড়িটার সামনে। ইন্সপেক্টর সাহানি ও তার সাথে আরও কিছু পুলিশ কর্মী গাড়ি থেকে নেমে পড়লেন। সম্ভবত বাড়ির মালিককে আগে থেকেই খবর দেওয়া ছিল। একজন সৌম্য দর্শন ষাটোর্ধ্ব প্রৌঢ় সহাস্য মুখে এগিয়ে এসে নমস্কার জানিয়ে বললেন, আসুন মিস্টার সাহানি, আফটার এ লং টাইম। নমস্কার ডক্টর সেঠি। আসলে তদন্তের স্বার্থ ছাড়া আমাদের তো সেভাবে আর কোথাও যাওয়া হয় না। আপনার এখানেও আসা সেই তদন্তের স্বার্থেই। তদন্তের স্বার্থেই? গুড গুড। তাহলে আসুন আমরা ভিতরে বসে আলোচনাটা করি। সকলে প্রৌঢ় ভদ্রলোক ডক্টর শেটিকে অনুসরণ করে বাংলো বাড়ির অন্দরে প্রবেশ করলেন। এই বাড়িতে ইন্সপেক্টর সাহানি আগেও এসেছেন। আসলে ডক্টর শেটি একজন প্রথিত যশা বিজ্ঞানী। তাকে বেশ প্রভাবশালী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও বলা চলে। বহু বছর ধরে এখানে তার পৈতৃক বাড়িতে ল্যাবরেটরি বানিয়ে গবেষণা করছেন। তার এই বিশাল বাড়িটি নগর শহরের এক প্রান্তে করবেট জাতীয় উদ্যানের বাফার জোনের মধ্যেই রয়েছে। ওখান থেকে রামগঙ্গা নদীটিও বেশি দূরে নয়।
4-5 বিঘা জমির ওপর গাছপালায় ঘেরা অত্যন্ত মনোরম পরিবেশ। তবে আজকের ব্যাপার আলাদা। আজ ইন্সপেক্টর সাহানি চতুর্দিকে চোখ বুলিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সব দেখে নিতে চাইলেন। বাড়ির ভেতরে ঢুকতেই একটা হল ঘর, তার একপাশে বিশাল ল্যাবরেটরি। খোলা দরজা দিয়ে ভিতরে রাখা নানা ধরনের যন্ত্রপাতি ও গবেষণার সরঞ্জাম চোখে পড়ে। ল্যাবরেটরির এক পাশ থেকে ওপরে উঠে গিয়েছে কার্পেট মোড়া ঘোরানো সিঁড়ি। হল ঘরের মাঝখানে বসার ব্যবস্থা। ঘরের এক প্রান্তে কয়েকটি বড় বড় শোকেস রাখা, যার ভেতরে ছোট বড় নানা আকৃতির নানা রঙের লেভেলিং করা পাথর। এছাড়াও রয়েছে বিভিন্ন ম্যাপ আর বইয়ের ঠাসা দুটি কাঁচের আলমারি। ইন্সপেক্টর সাহানি সোফায় বসতেই ডক্টর শেঠির নির্দেশে একজন ভৃত্যস্থানীয় লোক ট্রেতে করে কফি এবং কিছু ড্রাই ফ্রুটস সামনে টেবিলে রেখে গেল। বলুন বলুন ইন্সপেক্টর সাহানি, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? ডক্টর শেঠি গায়ের হালকা সিল্কের চাদরটা জড়িয়ে নিতে নিতে সোফায় বসে বললেন। ইন্সপেক্টর সাহানি কফির কাপে ছোট্ট চুমুক দিলেন। বিশেষ কিছু নয়, আসলে আপনার এখানে কয়েক মাস আগে জিতেন্দ্র নামে একটি ছেলে কাজ করত। এই ছেলেটির ব্যাপারে কিছু খবর জানতে এসেছি। ও জিতেন্দ্র, জিতেন্দ্র তো আমার ড্রাইভার ছিল। মাঝে মাঝে বাগানের মালিকেও সাহায্য করত। ছেলেটি ড্রাইভিং ভালোই করত, কিন্তু কি জানেন, ইদানিং একটু চুরি করার অভ্যাস ধরা পড়ে। আমি সেটা বুঝতে পেরে ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিই। আসলে জঙ্গলের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে, তার পাশে বন্দুকও পড়েছিল। বডিটাকে দেখে মনে হলো বাঘ অ্যাটাক করেছে। আমরা আন্দাজ করছি পোচিং করার চেষ্টা হয়েছিল। ওই ডেড বডিটা জিতেন্দ্রর। ওর ওয়াইফ এসে আইডেন্টিফাই করেছে। ও মাই গড, জিতেন্দ্র পোচিং করতে শুরু করেছিল আর শেষে বাঘের অ্যাটাকে মারা গেল। তাহলে দেখছেন তো মিস্টার সাহানি, আমার আন্দাজ একদম ঠিক ছিল। ছেলেটিকে আমার ক্রিমিনাল বলেই মনে হয়েছিল, তাই ওকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। ডক্টর শেঠি যেন একটু উত্তেজিত। সশব্দে কফি কাপটি টেবিলের ওপর নামিয়ে রাখলেন। ইন্সপেক্টর সাহানি এবার সরাসরি ডক্টর শেঠির চোখের দিকে তাকিয়ে বললেন, জিতেন্দ্র লাস্ট মোবাইল টাওয়ার লোকেশন আপনার বাড়ির আশেপাশে এলাকাতেই দেখাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মোবাইলটা আমরা ট্রেস করতে পারিনি। ওর সঙ্গে ছিল না। এমন কিছু জিতেন্দ্রর ব্যাপারে বলতে পারবেন যা আমাদের তদন্তে সাহায্য করবে? আমরা ট্র্যাক করে এই পোচিং এর সিন্ডিকেটটাকে ধরতে চাইছি। মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল র্যাকেট। ডক্টর শেঠি দুদিকে নেতিবাচক ঘাড় নাড়লেন। সাহানি এবার উঠে দাঁড়ালেন। ডক্টর শেঠিও উঠে দাঁড়িয়ে বললেন, যদি কিছু জানতে পারি আপনাকে নিশ্চয়ই জানাবো ইন্সপেক্টর। এরপর ইন্সপেক্টর সাহানি নমস্কার জানিয়ে দ্রুত পায়ে হলঘর থেকে বেরিয়ে এলেন। অন্যান্য ঊর্ধ্বধারী পুলিশ কর্মীরাও তাকে অনুসরণ করল। সূর্য এখনো মধ্য গগনে। চারিদিকে রোদের তাপ বেশ অনুভব করা যায়। এরই মধ্যে রঞ্জু আর তুলতুলি আগের দিনের দেখা সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেইন রাস্তা ছেড়ে বাঁ দিকে শাল শিশুর জঙ্গলের মধ্যে সরু রাস্তাটা ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। দাদা ভাই, এখানেই তো আগের দিন আমরা বার্ড স্পটিং করছিলাম, কিন্তু পার্টিকুলার ওই জায়গাটা কোন দিকে, যেখানে আমরা বাইনোকুলার দিয়ে লোকটাকে শুট হতে দেখলাম? হ্যাঁ, ওটা আর একটু আগে। রঞ্জু এখন বেশ গম্ভীর। এর আগেও ওরা দুজনে কয়েকটি দুঃসাহসিক অভিযানে জড়িয়ে পড়েছে, কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা। ওরা এবারে একটা মার্ডার কেসের আই উইটনেস। তাই রঞ্জুর মনের ভিতর একটু ভয় জাঁকিয়ে বসেছে। তুলতুলি চিরকালই খুব সাহসী, কখনো কখনো রঞ্জুর থেকে বেশি অ্যাডভেঞ্চার প্রিয়।
কিন্তু এবারে তুলতুলিও বেশ ভীত। দুজনের কেউই খুব বেশি কথা বলছে না। শুকনো পাতার উপর পা ফেলে আস্তে আস্তে এগোচ্ছে, চট করে যাতে কারোর নজরে না পড়ে সেই কারণে। দুজনেই সবুজ জংলি ছাপের ক্যামাফ্লেজ পোশাক পরেছে। তুলতুলির পিঠের ব্যাকপ্যাকে রয়েছে টর্চ লাইট, ছোট দড়ি, কাঁচি ও আরও কিছু ছোটোখাটো দরকারি সরঞ্জাম, যা ও সবসময় মজুদ রাখে। জঙ্গলে চলার উপযুক্ত হান্টার শু পরে থাকায় সাপ খোপ বা পোকামাকড় কামড়ানোর ভয়টা কম। সকম্বরী লেক লেখা সাইনবোর্ডটা পার করে রামগঙ্গা নদীর পাথুরে উপত্যকা বাঁদিকে রেখে যত ওরা ভিতরের দিকে এগোতে থাকলো, জঙ্গল যেন ততই ঘন হতে শুরু করেছে। হঠাৎ রঞ্জুর মনে হলো ওদের পিছনে খসখস করে পদধ্বনি শোনা যাচ্ছে। রঞ্জু ইশারায় তুলতুলিকে দাঁড়াতে বলল। ওরা থেমে যেতেই পদধ্বনিটা আর শোনা গেল না। তুলতুলি বেশ কাঁপা কাঁপা গলায় বলল, দাদা ভাই, আমাদেরকে কেউ ফলো করছে। আমি অনেকক্ষণ ধরেই ফুটস্টেপ শুনতে পাচ্ছি। না না তুলতুলি, একদমই ভয় পাস না, ওসব কিছুই নয়, গাছের পাতার আওয়াজ। দাদা ভাই সরে যা, ভাল্লুক ভাল্লুক, তোর পিছনে ভাল্লুক। তুলতুলি আর্তনাদ করে উঠল। পিছনে ফিরে তাকাতেই রঞ্জুর বুকের ভিতরটা রক্তহীন হয়ে গেল। দেখলো মাত্র 20 ফুট দূরত্বে একটা প্রকাণ্ড সাইজের কালো রঙের ভাল্লুক ওদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভাল্লুকটির বুকের কাছে সাদা বড় ছোপ। ও জানে এদের নাম এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। কুমায়ুন অঞ্চলে মাঝে মাঝেই দেখা যায়। দাদা ভাই, লেটস রান। রঞ্জু ছুটল না। ওর মনে হলো ছুটলে হয়তো ভাল্লুকটা তাড়া করতে পারে, আর তা করলে রেহাই নেই। ভাল্লুকের গতি ও শক্তির সাথে কোনো মতেই ওরা পেরে উঠবে না। ওদের এমন কিছু করা উচিত নয় যাতে ভাল্লুকটার মনে হয় ওরা ওকে আক্রমণ করতে পারে। কোনো বন্য প্রাণী তখনই আক্রমণ করে যখন তারা ভয় পায়। ভাল্লুক এমনিতে তৃণভোজী প্রাণী, কাজেই সে শুধু শুধু মানুষ শিকার করবে না। রঞ্জু তুলতুলিকে ফিসফিস করে বলল, কিছুই হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাক, চলে যাবে। এইভাবে বেশ কয়েক মুহূর্ত কাটল। ওরা তিনজনেই স্থির দৃষ্টিতে একে অপরের দিকে নিষ্পলকভাবে চেয়ে রইল। তারপর ভাল্লুকটি ডান দিকে ঘুরে মন্থর পায়ে ধীরে ধীরে গভীর জঙ্গলে মিলিয়ে গেল। আরো কিছুক্ষণ অপেক্ষা করে রঞ্জু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চল তবে, এবার এগোনো যাক। তুলতুলিও যেন এই নির্দেশেরই অপেক্ষা করছিল। তবে সামনের দিকে কিছুটা এগোনোর পরেই রঞ্জুর মনে হলো ওর মাথাটা যেন ঝিমঝিম করছে, চোখের দৃষ্টিও হালকা হয়ে আসছে। দাদা ভাই, আর এগোনো যাবে না বুঝলি, সামনের দিকে তারের জাল দিয়ে ফেন্সিং করা আছে। মনে হয় আমরা সকম্বরী লেকের বাউন্ডারির কাছে এসে গেছি। তুলতুলির কথা শেষ হলো না, তার আগেই রঞ্জু একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেল। পিছনে ঘুরে তাকিয়ে দেখল কয়েকটি অবয়ব, প্রত্যেকের মুখেই মাস্ক এবং তার সাথে নলের মতো পাইপ ফিট করা। সবাই অদ্ভুত পোশাক পরেছে। রঞ্জুর আবার মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। আরে বাচ্চা লোক, সামনে শাকম্বরী ঝিল, লোকাল লোকেরা এদিকে কেউ আসে না, তোমাদের তো খুব সাহস আছে। লোকগুলো যেন কথাটা বাঁশের চোঙার ভেতর থেকে বলছে। ওদের কণ্ঠস্বর শুধু ভারী নয়, কেমন যেন প্রতিধ্বনিত হচ্ছে। আরে লড়কিটা বেহুশ হয়ে গেল, এই ধর ওকে, ধর। রঞ্জুর মনে হলো সেও পড়ে যাচ্ছে, আর পড়ে যেতে যেতে অনুভব করলো যে কোনো বলিষ্ঠ হাত যেন তাকে পাঁজা কোলা করে তুলে নিল। নিজের ল্যাবরেটরিতে এসে বসলেন ডক্টর শেঠি। পরপর ঘটে যাওয়া কতগুলি ঘটনা
তার তিল তিল করে গড়ে তোলা এত সাধের গবেষণাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ডক্টর শেঠি চান ক্ষমতা, চান অর্থ। বিশ্বের সবাই তার পদানত দাস হবে, এই তার বাসনা। হিউম্যান ব্রেনকে কন্ট্রোল করতে পারলে তাকে দিয়ে সব কিছু করানো যায়। মানুষের মনের ওপর যার অধিকার, তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান। বিগত 10 বছর ধরে তিনি মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করার গবেষণায় মত্ত। শকম্বরী ঝিলের কাছে এমন কোনো বস্তু ছিল যার ফলে মানুষ সাময়িক স্মৃতিশক্তি হারাচ্ছিল। স্থানীয় মানুষ একে অপদেবতার অভিশাপ মনে করলেও তিনি এটা নিজের স্বার্থসিদ্ধির প্রথম ধাপ হিসেবে লুফে নেন। তার গবেষণার দরকার ছিল কিছু চিন্তা শূন্য মানুষ, যার ব্রেন সাদা কাগজের মতো হবে, যাতে তিনি নিজের ইচ্ছে মতো কালির দাগ কাটতে পারেন। তিনি সেই সমস্ত অপ্রকৃতিস্থ মানুষদের নিজের ল্যাবরেটরিতে গিনিপিগের মতো ব্যবহার করতে শুরু করলেন। ঝিলের পাশে চলে যাওয়া মানুষের চিন্তা শূন্য ব্রেনে তিনি নিজের ভাবনা, নিজের বিশ্বাস ইমপ্ল্যান্ট করার চেষ্টা করলেন, যাতে এই সমস্ত মানুষগুলি তার ইশারার গোলাম হয়ে থাকে। এই কাজে যথেষ্ট ঝুঁকি পোহাতে হচ্ছিল। তাকে সাহায্য করেছিল জিতেন্দ্র এবং তার মতো আরও কিছু দুষ্কৃতী। জিতেন্দ্রর কাজ ছিল কোনো মানুষকে ভুলিয়ে শকম্বরী ঝিলের কাছে নিয়ে যাওয়া, তারপর সেই মানুষ অচৈতন্য হয়ে পড়লে তাকে তুলে নিয়ে আসা ডক্টর শেঠির ল্যাবরেটরিতে। তাকে বলা হতো সাবজেক্ট। এরপর সাবজেক্টের ব্রেনের উপর ডক্টর শেঠি যথেচ্ছ গবেষণা চালাতেন। তারপর আবার ফেলে দিয়ে আসতেন শকম্বরী ঝিলের পাশে। এরপর জিতেন্দ্র এবং তার লোকেরা সেই সাবজেক্টের ওপর নজরদারি করত এবং তার আচরণ লিপিবদ্ধ করে টাইম টু টাইম ডক্টর শেঠিকে রিপোর্ট করত। ডক্টর শেঠি সেই সমস্ত আচরণ লক্ষ্য করে বুঝতে চেষ্টা করতেন তাদের ব্রেনে ইমপ্ল্যান্ট হওয়া বিষয়বস্তু বা ভাবধারা ডক্টর শেঠির স্থির করে দেওয়া পথেই চলছে কিনা। এই গবেষণায় তিনি বেশ কিছু দূর এগিয়েও গিয়েছিলেন, কিন্তু পুরোপুরি সফল হতে পারছিলেন না। তখন ভারত সরকার ও বেলজিয়াম সরকারের যৌথ রিসার্চ টিম এখানে গবেষণা করতে এলো। তারাই প্রথম এখানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সন্ধান পায়। আসলে এই রিসার্চ টিমের উদ্দেশ্য ছিল শকম্বরী ঝিলের পাশে চলে যাওয়া মানুষের অপ্রকৃতিস্থ হওয়ার কারণ অনুসন্ধান করা। ডক্টর শেঠি সেই রিসার্চ টিমের 3 জন সদস্য ডক্টর আহুজা, ডক্টর অবিনাশ রয় এবং ডক্টর স্যামকে জিতেন্দ্রর মাধ্যমে প্রস্তাব পাঠালেন তার হয়ে কাজ করার জন্য। এদের মধ্যে ডক্টর রয় ও ডক্টর স্যাম রাজি হলেন না, কিন্তু ডক্টর আহুজাকে তিনি হাত করতে পারলেন। গত 1 মাস ধরে ডক্টর আহুজা তার গোপন ল্যাবরেটরিতে কাজ করছিলেন। রিসার্চ টিমের সদস্যরা জানত ডক্টর আহুজা নিখোঁজ হয়েছেন। সবই ঠিক চলছিল, কিন্তু গতকাল ডক্টর অবিনাশ রয়কে ল্যাবরেটরিতে দেখে ডক্টর আহুজা বেঁকে বসেন। তিনি কোনো মতেই ডক্টর অবিনাশ রয়ের ওপর এক্সপেরিমেন্ট করতে চাননি ডক্টর শেঠির কথা মতো। এরপর ডক্টর আহুজা গোপনে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি জানতেন না যে তার ফোন হ্যাক করা আছে। তাই পুলিশ মনে করে তিনি সমস্ত তথ্য আসলে জানিয়ে দেন ডক্টর শেঠির পোষা দুষ্কৃতীদের কাছে। আর তাই ডক্টর আহুজাকে খুন হতে হলো। আবার পয়সার লোভে জিতেন্দ্র ডক্টর শেঠির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই ডক্টর শেঠি জিতেন্দ্রকেও খুন করল। তবে ডক্টর শেঠির এখনো 2টো কাজ করা বাকি। প্রথমত, ডক্টর অবিনাশ রয়ের মাথায় তার নিজের চিন্তা ভাবনা ইমপ্ল্যান্ট করা, আর দ্বিতীয়ত ডক্টর স্যামকে খুঁজে বার করে হত্যা করা। কারণ তিনি চান না অবিনাশ রয়ের রিসার্চ রিপোর্ট কোনোভাবেই বহির্বিশ্বের লোক জানুক। সেই রিসার্চ রিপোর্টে এমন এক বস্তুর কথা আছে যা ডক্টর শেঠিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি করে দেবে।
তাই তিনি চান না সেই রিপোর্ট কোনো সরকারের হাতে পড়ুক। বাচ্চাগুলোর দিমাগে শক দেবে সাহাব, তারপর আমাদেরই বলবে এদের শ্যুট করে লাশগুলো গুম করে দিতে। তার থেকে ভালো এদের জঙ্গলে বাঘের মুখে ছেড়ে দিয়ে আসি। বাঘের পেটে গেলে আমাদের কাজ এখনই মিটে যাবে। একটা ঘোরের মধ্যে থেকেও রঞ্জু ভাষা ভাষা কথাগুলো শুনতে পাচ্ছিল, সেই সঙ্গে একটা দুলুনি অনুভব করছিল। ওরা কি কোনো গাড়িতে চেপে যাচ্ছে? ঠিক মতো মনে করতে পারছে না। ওর মুখে হাতে অল্প বিস্তর জ্বালা জ্বালা করছে। কিছুক্ষণ চেষ্টা করে রঞ্জু চোখ খুলে দেখল ওর হাত বাঁধা, পাশেই বেহুশ হয়ে তুলতুলিও পড়ে আছে। ওরও হাত বাঁধা, চোখ দুটো বন্ধ। ওদের ঘিরে উবু হয়ে বসে আছে 4-5 জন লোক। তাদের মুখ দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ওরা সবাই মিলে কোনো মাদক জাতীয় পানীয় এক একজন নিয়ে গলায় ঢালছে। রঞ্জু ঘাড় ঘুরিয়ে ওপর নিচ দেখে বুঝল ওরা ট্রাক বা ছোট হাতি জাতীয় কোনো গাড়ির মধ্যে শুয়ে রয়েছে, মাথা ত্রিপল দিয়ে ঢাকা। গাড়ির ভেতরটা প্রায় অন্ধকার, শুধু একটা এমার্জেন্সি আলোর মতো ছোট্ট সাদা লাইট জ্বলছে। এখন দিন না রাত কিছুই বুঝতে পারল না। গাড়ির স্পিড বেড়ে গেল। রাস্তাটিও সমতল নয়, মাঝে মাঝে বড় বড় গর্তে পড়ে গাড়িটা লাফাচ্ছে। আর তখন গাড়ির লোহার মেঝেতে রঞ্জুর মাথা ঠুকে যাচ্ছে। তুলতুলির অবচেতন দেহটাও লাফিয়ে লাফিয়ে উঠছে। হঠাৎ সে আবছা আলোয় একটা দৃশ্য দেখে রঞ্জুর হাত পা হিম হয়ে গেল। এ কি! তুলতুলির হাতে মুখের খোলা অংশে এগুলো কি হয়েছে? অদ্ভুত রকম চাকা চাকা লালচে স্পট পড়ে আছে কেন? রঞ্জু আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। এইভাবে কতক্ষণ চলেছে সেই সময়ের হিসেব নেই। গাড়িটা এবার একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। এখানেই ফেলে দে, একটু পরেই বাঘ আসবে। এদের জ্ঞান ফেরার আগেই এরা বাঘের পেটে যাবে। কথাগুলো শুনে রঞ্জু মরার মতো চুপ করে পড়ে রইল। তারপরে একটা ধাক্কা, বুঝলো ওর দেহটা টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামানো হচ্ছে। কয়েক সেকেন্ড পরেই ভেজা ঘাসের স্পর্শ অনুভব করল। তারপর আস্তে আস্তে গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল। রঞ্জু চোখ খুলে দেখলো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সূর্যের আলো পুরোপুরি মুছে যায়নি, তারই মধ্যে এক ফালি সাদা চাঁদ উঠেছে। ম্লান আলোয় চারপাশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। চারিদিকে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু তা দেখার মতো মন রঞ্জুর নেই। ওর পাশেই পড়ে আছে তুলতুলির দেহটা। তার পাশে গাড়ির চাকার দুটি সমান্তরাল সরু রেখা একে বেঁকে দূরে হারিয়ে গেছে। সেই সরু রেখার দুদিকে বিস্তীর্ণ বড় বড় ঘাসের তৃণভূমি, অর্থাৎ এটি করবেটের বিখ্যাত সাভানা ল্যান্ড। রয়্যাল বেঙ্গল টাইগার এই ধরনের ঘাস জমির মধ্যে লুকিয়ে থেকেই অতর্কিতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওদের হলুদ কালো ডোরাকাটা দাগ ঘাসের জঙ্গলে মিশে যায়। হঠাৎ মনে হলো তুলতুলির দেহটা যেন একটু নড়ছে। অস্ফুট একটা কণ্ঠস্বর, দাদা ভাই, দাদা ভাই, আমরা কোথায়? কোনো রকমে রঞ্জু ঘষে ঘষে নিজের শরীরটা তুলতুলির কাছে এগিয়ে নিয়ে গিয়ে বলল, আমাদেরকে জঙ্গলের মাঝে ফেলে দিয়ে গেছে। উত্তরে তুলতুলি কি বলল
সেটা রঞ্জু শুনতে পেল না। দেখল ও যেন একটু উঠে বসবার চেষ্টা করছে। দুজনেরই হাত পা বাঁধা, তাই ঠিক সুবিধা করতে পারছে না। সন্তুলতলি, তুই দাঁত দিয়ে আমার হাতের বাঁধনটা খোলার চেষ্টা কর। কিছুক্ষণ চেষ্টা করার পর রঞ্জুর হাতের গিঁটটা হালকা খুলে গেল। নিজের বাঁধন আলগা হতেই রঞ্জু তাড়াতাড়ি তুলতুলির হাত পায়ের বাঁধন খুলে দিল। এবার দুই ভাই বোন কোনো মতে উঠে দাঁড়ালো। দাদা ভাই, এ কি হলো আমাদের সাথে? আমরা কি কোনোদিন এখান থেকে জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবো না? দু হাত দিয়ে মুখ ঢেকে তুলতুলি ডুকরে কেঁদে উঠল। জানি না, তবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা। চেষ্টা করে যাই। তুলতুলি একটু সময় নিয়ে চারপাশটা দেখছিল। ওর পিঠে হাত রেখে রঞ্জু বলল, চল আমরা এই চাকার দাগ ধরে এগিয়ে যাই। দেখি আজ রাতটা কোথাও কাটানো যায় কিনা। কাল সকালে কিছু একটা উপায় অবশ্যই হবে। পরক্ষণে নিজের হাত দেখে রঞ্জু শিউরে উঠল। ওর হাতেও লাল লাল ছোপ পড়ে গেছে। তুলতুলি বলল, দেখ, তোর মুখে কিরকম যেন লালচে চাকা চাকা দাগ। রঞ্জু মুখে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করল। তুলতুলির মুখেও একই রকম লালচে ছোপ পড়েছে। জানিস দাদা ভাই, ওই সকম্বরী ঝিলটার কাছে এমন কিছু ছিল যা আমাদের অজ্ঞান করে দিয়েছিল। কিন্তু কিন্তু কি এমন ছিল বলতো? হয়তো কোনো গ্যাস বা এমন কোনো পদার্থ যার জন্য আমরা সেন্সলেস হয়ে যাই। আর সেই গ্যাসের এক্সপোজারই আমাদের স্কিনে এইরকম রেড র্যাশেস বেরিয়ে গেছে। তুই একদম ঠিক বলেছিস তুলতুলি। তাই আমাদেরকে যারা ধরে নিল তারা কিন্তু সবাই আপাদমস্তক ঢাকা, কেমন একটা অদ্ভুত পোশাক আর মুখে মাস্কও পরেছিল। অর্থাৎ ওরা ব্যাপারটা সম্পূর্ণটাই জানে। চল দেরি না করে এবার এগোনো যাক। কিছুটা এগোনোর পরেই তুলতুলি রঞ্জুর জামাটা খামচে টেনে ধরল। ওদের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল সামনে কোনো এক বিশাল আকার প্রাণী মন্থর গতিতে অগ্রসর হচ্ছে। দাদা ভাই, ওই দেখ। তুলতুলির ভয় মিশ্রিত কণ্ঠস্বর অনুসরণ করে রঞ্জু দেখল পাশের ঘাসের জঙ্গল থেকে প্রকাণ্ড একটা দাঁতাল হাতি বেরিয়ে এসেছে। ওর শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে গেল। চুপ, এটা দলছুট টাস্কার, ভীষণ ভায়োলেন্ট হয়। চুপ করে থাক। তুলতুলির কানের কাছে মুখ নিয়ে এসে রঞ্জু ফিস ফিস করে বলল। হাতিটা ওদের গ্রাহ্য করল না। বাঁ দিকের ঘাসের জঙ্গল থেকে বেরিয়ে সরু কাঁচা রাস্তাটা পার করে ডান দিকের ঝোপের ভিতরে ঢুকে গেল। গল্পের পরবর্তী অংশ একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এই সিরিজের অন্যান্য গল্প পড়তে আপনারা বইটিকে পারচেস করতে পারেন। বইটি কেনার সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দুই ভাই বোন হাত ধরাধরি করে ধীর পায়ে এগিয়ে চলল। এর মধ্যে চারপাশ বেশ অন্ধকার হয়ে এসেছে। রঞ্জু ওর হাতের স্মার্ট ওয়াচে দেখল 7টা বাজে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই বিভিন্ন বন্য জন্তুর ডাক কানে আসছে। দাদা ভাই, ওগুলো কি রে? সারি সারি টুনি বাল্বের মতন আলো জ্বলছে। আমরা কি তবে পৌঁছে গেলাম? তুলতুলির কথায় রঞ্জু যেন উৎসাহ ফিরে পেল। তাহলে কি ওরা পাশের গ্রামে পৌঁছে গেল? পরক্ষণেই ওদের ভ্রান্তি দূর হলো। রঞ্জু দেখল সামনে রাস্তার ওপর আলোগুলো ওদের দিকে এগিয়ে আসছে। তুলতুলি, ওগুলো সব বন্য শেয়ালের দল। অন্ধকারে বিভিন্ন বন্য প্রাণীর চোখের মতো ওগুলোও জল করে, অনেকটা সেই নাইট ভিশন ক্যামেরার মতন। দাদা ভাই, এবার কি হবে?
এরা তো দলে অনেক, ভয় পেয়ে যদি কোনোভাবে আমাদের উপর দৌড়ে এসে কামড়ে দেয়। জঙ্গল সাফারি করবার সময় জিপের ওপরে বসে বন্য প্রাণী দেখা আর জঙ্গলের অন্ধকার রাস্তা পায়ে হেঁটে তাদের মুখোমুখি হওয়ার মধ্যে অনেক পার্থক্য। রঞ্জুর মাথায় বিদ্যুতের মতো বুদ্ধি খেলে গেল। চট করে কোমর থেকে চামড়ার বেল্টটা খুলে নিয়ে মাথার ওপর বনবন করে ঘোরাতে লাগলো। ওর দেখা দেখি তুলতুলিও নিজের বেল্ট খুলে নিয়ে ঘোরাতে লাগলো। বাতাসের চাবুকের মতো সপাত সপাত শব্দ শুনে মনে হলো শেয়ালের দল যেন থমকে গেছে। ওরা রাস্তা পরিবর্তন করলো। আস্তে আস্তে আলোর বলগুলি দূরে চলে গেল। এবার রঞ্জু বলল, চল তুলতুলি, আবার এগোই। এবার আমাদের চোখ কান খুলে আরো বেশি সতর্ক থাকতে হবে। তুলতুলি রাস্তা থেকে দুটো শুকনো গাছের ডাল কুড়িয়ে নিয়েছে। সেই দুটো লাঠির মতো শক্ত করে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলো। বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গলের গ্রাসল্যান্ড শেষ হয়ে গেল। সামনে বড় বড় গাছের সারি। সরু রাস্তাটা এই পথেই ভেতরে ঢুকে গেছে। এখানে জমাট বাঁধা অন্ধকার। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পৌঁছচ্ছে না। তুলতুলি বলল, আর এগোনো যাবে না, এখানেই রাত কাটাতে হবে। চল ওই উঁচু পাথরটার উপর উঠে বসে থাকি। রঞ্জু সেটাই ভাবছিল। আর এগোনো সম্ভব নয়, যা থাকে কপালে। রাতটা ওই পাথরে বসেই কাটাতে হবে। ওটা একটু উঁচু, চারপাশেও বেশ কিছু পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করা যায় চট করে কোনো বন্য প্রাণী আক্রমণ করবে না। এই ভেবে দুজনে ছোট্ট পাথরগুলো ডিঙিয়ে উঁচু পাথরটিতে উঠতে গেল। আর তখনই দেখল ওদের পিছন থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে দুপায়ে হেঁটে আসছে। সেই দিকে চেয়ে তুলতুলি বলল, ওটা কি শিম্পাঞ্জি? কথাটা শুনে রঞ্জুর বুকের ভেতরটা আতঙ্কে ঢিপ ঢিপ করতে শুরু করলো। পর মুহূর্তেই মনে পড়ল, জিম করবেটে শিম্পাঞ্জি আছে বলে তো পড়েনি কখনো। এখানে আসার আগে ইন্টারনেট ঘেটে যথেষ্ট তথ্য সংগ্রহ করেছে। এতক্ষণে প্রাণীটা আরও একটু এগিয়ে এসেছে। দাদা ভাই, এটা মানুষ, দেখ আমাদের দিকে ইশারা করছে। দুজনে আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আনন্দের অতিশর্যে ওরা খানিক লাফিয়ে, খানিক দৌড়ে, খানিক হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। মানুষটা ওদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। রঞ্জুর মনে হলো তিনি ভারতীয় নন, কথার মধ্যে বিদেশি টান আছে। আমরা দুই ভাই বোন, ব্রাদার অ্যান্ড সিস্টার, অ্যান্ড উই আর লস্ট ইন দি ফরেস্ট। তুলতুলি উত্তর দিল, ও আচ্ছা, আমিও এই ফরেস্টে হারিয়ে গিয়েছি। লাস্ট 3 days ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি। লক্ষ্য করলো লোকটা বিদেশি হলেও ওদের দেশের ভাষা রপ্ত করেছে। ওদের সাথে ভাঙা ভাঙা হিন্দি, ইংলিশ, বাংলা মিশিয়ে বেশ ভালোই কথা বলছে। লোকটা বলল, ফলো মি, দেয়ার ইজ আ প্লেস। আমরা রাতটা ওখানেই থাকবো। রঞ্জু আর তুলতুলিকে উনি একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে গেলেন। তিনি এখানেই গত 3 দিন রাত কাটিয়েছেন। ওয়াচ টাওয়ারটি আগে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ব্যবহার করত। একটি লোহার ঘোরানো সিঁড়ি প্রায় 2 তলা সমান ওপর দিকে উঠে গিয়েছে। সিঁড়ির মাথায় একটি চারিদিক খোলা লোহার রেলিং দেওয়া ঘর। মাথার চাল ভাঙা, সিঁড়িতে লতা পাতা আগাছায় ভর্তি। তবু এই রাতে এই জঙ্গলে এর চেয়ে ভালো আর নিরাপদ আশ্রয় হতে পারে না। লোকটিকে ফলো করে রঞ্জু আর তুলতুলি লোহার সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠে সিমেন্টের মেঝেতে বসল। আজ রাতের জন্য নিশ্চিন্ত। রঞ্জু এবার লোকটাকে ভালো করে লক্ষ্য করে। পরনে খাকি রঙের একটা হাফ প্যান্ট ও টি শার্ট,
টি শার্টের রং অন্ধকারে ঠিকমতো বোঝা যাচ্ছে না। জায়গায় জায়গায় জামা প্যান্ট ছিঁড়ে গিয়ে সুতো ঝুলছে। মুখে দাড়ি চুল উস্কো খুস্কো। তবে ওনার সঙ্গে একটা চামড়ার ব্যাগ আছে। এখানে বসার সময় পিঠ থেকে ব্যাগটা নিয়ে কোলের কাছে আঁকড়ে ধরে বসেছে। মনে হলো নিজের ব্যাগের সম্পর্কে একটু বেশি সতর্ক। ব্যাগটা দুহাত দিয়ে জাপটে গায়ের সর্বশক্তি দিয়ে যেন ধরে রেখেছে। তুলতুলি ওর পাশেই বসে পড়ল। নিজের নাম আর রঞ্জুর নাম বলল। তারপর প্রশ্ন করল, আমার নাম ডক্টর স্যাম। আমি বেলজিয়ামে থাকি। লাস্ট 5 ইয়ার্স ইন্ডিয়াতে রিসার্চের কাজে আছি। তোমরা এখানে এলে কি করে? এবার তুলতুলি লোকটিকে ইতিবৃত্তান্ত সমস্ত ঘটনা জানালো। কিভাবে ওরা শুট আউটের দৃশ্য দেখেছে, তারপর সেই জায়গার খোঁজ করতে গিয়ে শকম্বরী ঝিলের কাছে চলে গেছে। ওদের মাথা ঝিমঝিম করছিল। তারপর অদ্ভুত পোশাক আর মাস্ক পরা কিছু লোক ওদেরকে তুলে নিয়ে এসে এই জঙ্গলের মাঝে ফেলে দিয়ে গেছে, যাতে ওরা বন্য জন্তুর আক্রমণে মারা যায়। রঞ্জু দেখছিল লোকটি তুলতুলির কথা শুনতে শুনতে মাঝে মাঝে Oh my God, God, save us, save us, God ইত্যাদি বলছে। কিন্তু বুকের কাছে ধরা ব্যাগটা এক মুহূর্তের জন্যেও হাত ছাড়া করেনি। এবার তুমি বলো, তুমি কি করে হারিয়ে গেলে? তুলতুলি জিজ্ঞাসা করল। ওয়েল, আমার ঘটনাও সেম। আসলে আমি আর তোমরা একই লোকেরই শত্রু হয়ে গিয়েছি। রঞ্জু বলল, শত্রু? হাও? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। বলছি, এই নাও। ওদের দিকে কয়েকটি বুনো ফল এগিয়ে দিলেন। রঞ্জু আর তুলতুলি ভীষণই ক্ষুধার্ত। ফলগুলো নিয়েই মুখে পুরে দিল। খেতে একটু কষা, অনেকটা জামের মতো। ডক্টর স্যাম এবার ওনার ব্যাগটি আরো ভালো করে শক্ত করে ধরে বলতে শুরু করলেন, আমি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট। বেলজিয়ামের এন্টার বন্দরে অবস্থিত ডয়েল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজ করতাম। এই কুমায়ুন অঞ্চলে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপস্থিতির খোঁজ পাওয়ার পর ভারত সরকার ও বেলজিয়াম সরকার যৌথভাবে গবেষণা শুরু করে। বেলজিয়াম সরকারের পক্ষ থেকে আমাকে লিড সায়েন্টিস্ট হিসেবে একটা দল নিয়ে এখানে পাঠানো হয়। ভারত সরকারের পক্ষ থেকে ডক্টর সাহা রয় তার অ্যাটমিক রিসার্চ টিমকে লিড করছিলেন। আমরা গবেষণা করে দেখি যে শাকম্বরী লেক সংলগ্ন এলাকায় তেজস্ক্রিয় পদার্থের ক্রমাগত বিকিরণ হচ্ছে। স্থানীয় মানুষের কাছে এই জায়গাটি অভিশপ্ত। ওনারা মনে করেন এখানে অপদেবতার বাস। একজন মানুষ শাকম্বরী লেকের কাছাকাছি চলে যাওয়ায় তারা নাকি পাগল হয়ে যায়। আমরা গবেষণা করে জানতে পারি যে প্রকৃতপক্ষে তারা পাগল হননি। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের রেডিয়েশনের জন্য ওনাদের কিছু ব্রেন সেলস ড্যামেজ হয়েছিল। তাই they lost some mental balance and started behaving strangely. এরপর আমরা গভর্নমেন্টকে বলে ওখানে ফেন্সিং করিয়ে দিই, যাতে কেউ না যেতে পারে। আমাদের টিম গ্রামে গ্রামে লোকাল পিপলদের কাছে গিয়ে সবাইকে অ্যাওয়ার করেছিল। সেফটি মেজার্সও ভালো করে বোঝানো হয়েছিল, যাতে কোনোভাবে রেডিয়েশনের এক্সপোজ হলে কিভাবে নিজেদেরকে ওরা বাঁচাবে। আমরা রেডিয়েশন এফেক্টিভ সেফটি মাস্ক অ্যান্ড শিল্ড ডিস্ট্রিবিউট করেছিলাম। তবে এত কিছুর পরেও যে বিলিভ ইন অপদেবতা, অভিশাপ, এইসব। রঞ্জু তখন ওর হাতের লাল র্যাশগুলো বাড়িয়ে ডক্টর স্যামকে দেখিয়ে বলল, আমাকে একটা কথা বলুন তো, এগুলো কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের কারণে হয়েছে? আমার আর তুলতুলির হাতে মুখে ঠিক এরকমই লালচে দাগ। আমরাও তো শাকম্বরী লেকের কাছে চলে গেছিলাম। ডক্টর স্যাম এক ঝলক দেখেই বললেন, ইয়েস, ইউ আর রাইট। তবে ভয় কিছু নেই, সামান্য মেডিকেশনে এগুলো ভালো হয়ে যাবে। এত দূর বলার পর ডক্টর স্যাম একটু থামলেন, খানিক দম নিলেন। তারপর ডক্টর স্যাম আবার বলতে শুরু করলেন,
আমরা গবেষণা করেছিলাম কিভাবে ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো ইউটিলাইজ করে এনার্জিতে কনভার্ট করে হিউম্যান রেভিংয়ে কাজে লাগানো যায়। আমরা চেষ্টা করেছিলাম পাওয়ার জেনারেট করতে অ্যান্ড নিউক্লিয়ার মেডিসিন তৈরি করতে। এখানেই এন্ট্রি নিল দ্য ডেভিল, ডক্টর শেঠি। ইনি কে? তুলতুলি প্রশ্ন করে। ডক্টর শেঠি হচ্ছেন একজন জিওফিজিস্ট। Once he was a great scientist. ইন্ডিয়াতে সায়েন্টিস্ট অফ দ্য ডিকেড অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। After that, he became a demon. ডেমন মানে? রঞ্জু আর কৌতূহল দমন করতে পারল না। এই কুমাইন অঞ্চলেরই বাসিন্দা। 10 years এখানেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস নিয়ে রিসার্চ করছেন। সেটা কেউ জানে না। ওনার রিসার্চ হিউম্যান রিভিংকে ডিস্ট্রয় করার জন্য। কিভাবে? তুলতুলি প্রশ্ন করে। উনি এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর রিয়াকশন হিউম্যান ব্রেনে অ্যাপ্লাই করেছেন। তারপর ব্রেন সেল ড্যামেজ হচ্ছে, ফলে মানুষের মেমোরি লস হচ্ছে। আর তখনই উনি হিউম্যান ব্রেনে আর্টিফিশিয়াল চিপ ইমপ্ল্যান্ট করে দিচ্ছেন, ফলে মানুষটা বাইরে থেকে একই রকম থাকলেও অ্যাক্টিং অ্যাজ আ রোবট অ্যান্ড ক্যারিং অন ইনস্ট্রাকশন অফ ডক্টর শেঠি। ও মাই গড দাদা ভাই, কি ভয়ঙ্কর দেখেছিস। এরপর শোনো, ডক্টর শেঠি আমাকে আর ইন্ডিয়ার টিমের ডক্টর আহুজা অ্যান্ড ডক্টর অবিনাশ রয়কে অনেক টাকার লোভ দেখিয়েছিলেন ওনার সাথে কাজ করতে বলে। তখন আমাদের ওনার আসল উদ্দেশ্যটা জানাননি, শুধু বলেন যে উনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টারি রেডিয়েশন দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে গবেষণা করছেন। যদিও আমরা ওনার প্রস্তাবে রাজি হইনি, তখন উনি আমাদের ভয় দেখাতে শুরু করলেন, এমনকি আমাদের প্রাণে মেরে দেওয়ারও হুমকি দিতে থাকেন। আমাদের বলেন যে পুলিশকে জানালে মার্ডার করে দেবেন। আর অবিনাশ রয় কাউকে কিছু জানায়নি, কারণ ততদিনে আমাদের রিসার্চ শেষের দিকে। আমার ইচ্ছা ছিল রিসার্চ কমপ্লিট করে দেশে ফিরে যাব। এর মধ্যে ডক্টর আহুজা মিসিং হলেন। আমরা খুব আপসেট ছিলাম, কিন্তু রিসার্চ ওয়ার্ক থেমে থাকেনি। আর তার কয়েকদিন পরেই ডক্টর অবিনাশ আমাকে একটা যুগান্তকারী তথ্য জানান। কি তথ্য? তুলতুলি প্রশ্ন করে। এবার ডক্টর স্যাম যেন একটু দোটানায় পড়লেন। ইতস্তত ভাব দেখে রঞ্জুর মনে হলো উনি হয়তো জানাতে চাইছেন না। কি হলো বলুন। তুলতুলি, ওয়েট, লেট হিম ডিসাইড। রঞ্জু ডক্টর স্যামের দিকে ঘুরে বলল, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আমি আপনাদের মতো বৈজ্ঞানিকদের কোনো গোপনীয় তথ্য কাউকে জানাবো না, যাতে সম্পূর্ণ মানব জাতির ক্ষতি হতে পারে। আমরা মানুষের ভালোই চাই। কথাগুলো শুনে ডক্টর স্যাম একটু আশ্বস্ত বোধ করলেন। ঠিকই বলেছ তোমরা। আমাদের মধ্যে এখান থেকে যদি একজন কেউ বেঁচে ফিরতে পারি, সে অন্তত পৃথিবীবাসীকে জানাতে পারবে ডক্টর রয়ের এই আবিষ্কারের কথা। রঞ্জু আর তুলতুলি সমস্বরে বলল, ইয়েস। দেখো, তোমরা কি চেকিস ক্লাব অ্যাস্ট্রয়েডের নাম শুনেছ? ও ইয়েস, ওই অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর বুকে আছড়ে পড়ার ফলে ডাইনোসরের বিলুপ্তি ঘটে। রঞ্জু এনসাইক্লোপিডিয়াতে পড়েছিল। ঠিক, চেকিস ক্লাব অ্যাস্ট্রয়েড ছিল প্রায় 66 মিলিয়ন বছর আগে। মানবজাতির জন্ম তখনও হয়নি, কিন্তু ডাইনোসর এন্ড অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণী পৃথিবীর বুকে বিচরণ করত। এই গ্রহাণু বা অ্যাস্ট্রয়েডের আছড়ে পড়ার ফলে প্রায় সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই সময়কে বলা হয় মাস এক্সটেনশন পিরিয়ড বা ক্রিটিসিয়াস স্টাসিওনারি এক্সটেনশন। পৃথিবীর 3/4 স্থলচর ও সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ জগতের বিলুপ্তি ঘটে। বর্তমান মেক্সিকোর একটি অঞ্চলে ওই গ্রহাণু আছড়ে পড়েছিল, যার ফলে একটি গহ্বরের সৃষ্টি হয়। এখন সেই গহ্বর ভালোভাবে দৃশ্যমান না হলেও তার আশেপাশে ভূপৃষ্ঠের গ্রহাণুর ধ্বংসাবশেষ পাওয়া যায়। এতদূর বলে আবার ডক্টর স্যাম কিছুক্ষণের জন্য থামলেন। তারপর তুলতুলি জিজ্ঞাসা করে, এই পর্যন্ত আমরা সবাই জানি। সায়েন্সে এটার ওয়াইড এক্সপ্লেনেশনও আছে, কিন্তু পৃথিবী এটা জানে না যে
চিকিৎস ক্লাব অ্যাস্ট্রয়েড আছড়ে পড়ার 10 মিলিয়ন ইয়ার্স পর আরও একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর বুকে আছড়ে পড়ে। সেটা তোমাদের ইন্ডিয়ার এই কুমায়ুন রিজিয়নে। এই শকম্বরী লেক সেই অ্যাস্ট্রয়েডের অভিঘাতে সৃষ্টি হয়। আর একটা অ্যাস্ট্রয়েডের মধ্যে অনেক রকম এলিমেন্ট থাকে, যেমন আয়রন, নিকেল, ক্যাভেনি অ্যান্ড সো মেনি আদার্স থিং। ডক্টর অবিনাশ রয় রিসার্চ করে শকম্বরী লেকের এরিয়াতে মেলে ইরিডিয়ামের খোঁজ পান। তোমরা ইরিডিয়াম কি জানো? এবার রঞ্জু উত্তর দিল, ইরিডিয়াম হলো প্ল্যাটিনামের গ্রুপের অত্যন্ত মূল্যবান এক ধাতু, পৃথিবীর অন্যতম বিরল এক পদার্থ। এর মূল্য সোনার চেয়েও বেশি। অত্যাধুনিক কম্পিউটার মেমোরি ডিভাইস, বিমান বা রকেটের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়। এছাড়াও ইরিডিয়ামের রাসায়নিক বিক্রিয়া যে তেজস্ক্রিয় বিকরণ হয়, তা বর্তমানে ক্যান্সারের চিকিৎসার কাজে ডাক্তাররা ব্যবহার করছে। একদম ঠিক বলেছ। আর এই শকম্বরী লেকে অন্যান্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের মধ্যেও সবথেকে বেশি আছে ইরিডিয়াম। তোমরা কি জানো, ইরিডিয়াম আমাদের আর্থ সারফেসে ন্যাচারালি তৈরি হয় না, একমাত্র মহাকাশ থেকেই আসে। অ্যাস্টেরয়েড বা মেটিওরাইটের সঙ্গে ধূমকেতু বা অন্যান্য উপাদানও হচ্ছে এই ইরিডিয়াম। তার আর্থ সারফেসে যেখানে ইরিডিয়ামের উপস্থিত, সেখানেই হয় উল্কা না হয় গ্রহাণু, অ্যান্ড সেটা আছড়ে পড়ার সম্ভাবনাও থাকতে পারে। কুমায়ুন অঞ্চলে ইরিডিয়ামের উপস্থিতির পরিমাণ এত বেশি যে শুধু উল্কার দ্বারা পৃথিবীতে আসেনি। এটা সম্ভব একমাত্র গ্রহাণুর দ্বারাই। অথচ পৃথিবীর বৈজ্ঞানিক মহল ভারতবর্ষের কোনো গ্রহাণুর আছড়ে পড়ার ঘটনা সম্পর্কে অবগতই নয়। ডক্টর রয় তার সমস্ত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে ভারতবর্ষের এই কুমায়ুন অঞ্চলে গ্রহাণু আছড়ে পড়েছিল, আর তার সমস্ত রিসার্চার আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছেন। কেন আপনার কাছে কেন রেখে গেছেন? উনি নিজেই তো পৃথিবীবাসীকে ব্যাপারটা জানাতে পারতেন। রঞ্জু অবাক হয়ে জিজ্ঞাসা করল, ডক্টর শেঠি যখন মরিয়া হয়ে উঠেছিলেন আমাকে ও ডক্টর রয়কে মেরে ফেলার জন্য, তখন ডক্টর রয় আমাকে গোপনে ডেকে এই তথ্য দেন। বলেন যে আগামী মাসের মধ্যে যেন আমি দেশে ফিরে গিয়ে জার্মানির ওয়ার্ল্ড সায়েন্স কনফারেন্সে এই তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরি। ডক্টর রয় ধরে নিয়েছিলেন যে ডক্টর শেঠি ওনাকে আর বাঁচিয়ে রাখবে না। আসলে ডক্টর শেঠি একটু ভুল করে ফেলেছিলেন। ওনার প্রপোজালে আমার প্রথমে সন্দেহ হয়েছিল, তাই গোপনে আমি ওনার বাড়িতে অনুসন্ধান করতে চাই। ওনার বাড়ির আন্ডারগ্রাউন্ডে একটা বিশাল ল্যাবরেটরি আছে, যার খোঁজ বাইরের লোক কেউ জানে না। আমি ওনার সহচর জিতেন্দ্র নামের একটি ছেলেকে হাত করি। ওই জিতেন্দ্রকে দিয়ে ডক্টর শেঠি অনেক ক্রাইম করাতো, কিন্তু ওর সাথে ডক্টর শেঠির প্রেমের নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। আমি সেটা বুঝতে পারি। এই জিতেন্দ্রই আমাদের থ্রেট দিত। একদিন আমি জিতেন্দ্রকে অনেক ডলারের লোভ দেখাই। সেই লোভে জিতেন্দ্র আমাকে সব বলে দেয়। আমাকে ছদ্মবেশে মাস্ক আর শিল্ড পরিয়ে ডক্টর শেঠির আন্ডারগ্রাউন্ড ল্যাবে নিয়ে যায়। আমি ওই ল্যাবরেটরি দেখে হতবাক হয়ে যাই। আমি দেখি ওখানে ডক্টর শেঠি অনেক লোকাল পিপলদের উপর এক্সপেরিমেন্ট করছেন। উনি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের রেডিয়েশন দিয়ে তাদের ব্রেন সেলস ড্যামেজ করছেন। আমি ওনার আসল রিসার্চ সম্পর্কে জানতে পারি, কিন্তু মুশকিল হয় ওখান থেকে বেরোনোর সময় ডক্টর শেঠির অন্য একজন কর্মচারী আমাকে দেখে ফেলে। আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে যে আমি কে। আমাকে চিনতে পারেনি, কারণ মুখে মাস্ক ও শিল্ডে ঢাকা ছিল। আমি কথা বললেই বুঝে যেত যে আমি কে। তখন জিতেন্দ্র আমাকে কিছু বলতে না দিয়ে আগেই আমাকে ডক্টর অবিনাশ রায়ের নাম করে মিথ্যে পরিচয় দেয়। ওখান থেকে জিতেন্দ্র আমাকে নিয়ে পালিয়ে আসে। ওর ভয় হয়েছিল যে আমার আসল নাম বলে দিলে ডক্টর শেঠি আমাকে মার্ডার করে দেবে, তাহলে ও আর পেমেন্ট পাবে না। এই কারণেই আমার পরিচয় গোপন করে দিয়েছিল। ওখান থেকে পালিয়ে আসার পর সেদিন রাতেই জিতেন্দ্রকে ওরা খুন করে। ওর বডিটা ওয়াইল্ড অ্যানিমেলসের মাঝেই ফেলে দেয় উইথ আ গান।
ডক্টর শেঠি ওয়ান্টেড টু মেক হিম আ পোচার। পুলিশের অন্য কোনো সন্দেহই হবে না। খবরটা পেয়েই সন্দেহ হয় ওরা ডক্টর অবিনাশ রয়কে মার্ডার করতে চাইবে। আমি ডক্টর রয়কে সতর্ক করি। সেই রাতেই ডক্টর রয় আমাকে ওনার আবিষ্কারের কথা জানান আর অনুরোধ করেন তার রিসার্চ ওয়ার্ক যেন আমি সায়েন্স কনফারেন্সে বিশ্ববাসীকে জানাই। এরপরেই তিনি সেই রাতেই কর্বেট জাতীয় উদ্যানের ধার ঘেঁষে রামগঙ্গা নদীর কাছে একটা নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। ঠিক ছিল তিনি তার সমস্ত রিসার্চ ওয়ার্ক আমার হাতে হ্যান্ড ওভার করবেন অ্যান্ড আমি পরের দিন ফ্লাইট ধরে আমার কান্ট্রি বেলজিয়ামে ব্যাক করব। কিন্তু ডক্টর স্যাম দু হাতে মুখ ঢাকলেন। রঞ্জুরা চুপ করে রইল। তারপর ডক্টর স্যাম আবার বলতে শুরু করলেন, আমার সাথে ডক্টর রয় দেখা ঠিকই হয়, কিন্তু ডক্টর শেঠির লোক আমাদের ফোনের সফটওয়্যার হ্যাক করে সমস্ত মেসেজ এবং কথোপকথনের উপর নজর রেখেছে। আমাদের দুজনের দেখা হওয়ার সময় রামগঙ্গা নদীর দিক থেকে বোটে করে ডক্টর শেঠির লোক এসে আমাদের উপর হামলা করে। ওরা গুলি চালায়। আমি চোখের সামনে দেখলাম ডক্টর রয়ের গুলি লাগলো। কিছু করতে পারলাম না। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যেতে যেতে ওনার হাতে ধরা হার্ড ডিস্কটা আমার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ সেটা তুলে নিয়ে এই অসামান্য বৈজ্ঞানিক কাজকে বাঁচানোর জন্য ওনাকে ফেলে জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করি। সেটি লোকেরা হয়তো টাইগারের ভয়ে আর আমার পেছনে আসে। তারপর থেকেই আমি এই ফরেস্টে ঘুরে বেড়াচ্ছি। ভাবছি কোনো যদি একটা ফরেস্ট পেট্রোল কার চোখে পড়ে তাহলে হয়তো এবারের মতো আমি বেঁচে যাব। জানি না ডক্টর রয়কে ওরা কি করবো। হয়তো উনি আর বেঁচে নেই। কিন্তু আমার লাস্ট ব্রেথ দিয়ে ট্রাই করবো ওনার এই অসামান্য বৈজ্ঞানিক কীর্তি পৃথিবীর কাছে প্রকাশ করতে। বলতে বলতেই ডক্টর স্যাম ওই চামড়ার ব্যাগটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন। ওনার কান্না দেখে রঞ্জু আর তুলতুলি নিজেদের সমূহ বিপদ দুঃখ ভুলে ডক্টর স্যামকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরল। তুলতুলি বলল, স্টপ ক্রাইং, আমরা এখান থেকে ঠিক বেরিয়ে পড়ব। আমাদের মনের জোর রাখতে হবে। ডক্টরে বেঁচে আছেন কিনা আমি জানি না, কিন্তু একজন বাঙালি আর একজন ভারতীয় হিসেবে ওনার এই অসামান্য বৈজ্ঞানিক ভিত্তি পৃথিবীবাসীর সামনে তুলে ধরবই। সো ডোন্ট ওয়ারি, উই শ্যাল ডু ইট। সেই রাতের মতো ওরা তিনজন ওয়াচ টাওয়ারের ওপরেই ঘুমিয়ে পড়ল। সকাল হতেই রঞ্জু নতুন করে সাহসে ভর দিয়ে উঠে দাঁড়ালো। ওর মনে হলো নতুন উদ্যমে ওদের বাঁচার লড়াই শুরু করতে হবে। সুস্থভাবে এই গহীন বন থেকে বেরোতে হবে। নিজেদের জন্য না হোক, এক বাঙালি বৈজ্ঞানিককে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আসন পাওয়ানোর জন্যে ওদের এই কাজ করতেই হবে। ওরা তিনজন ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে আবার জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। হঠাৎ একটা গর্জনে ওরা তিনজনই বেশ ঘাবড়ে গেল। গর্জনটা খুব কাছ থেকেই আসছে। এদিক ওদিক তাকিয়ে রঞ্জু স্থির হয়ে গেল। খানিক তফাতে দাঁড়ানো হলুদের ওপর কালো ডোরা কাটা প্রাণীটাকে চিনে নিতে কোনো অসুবিধা হলো না। ওরা খেয়ালই করেনি কখন বাঘ ওদের এত কাছে এসে দাঁড়িয়েছে। ভয় ওদের হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। রঞ্জুর মনে হলো ওর বাঘ রোধ হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। পা দুটো পাথরের মতো মাটির সাথে আটকে রয়েছে। তুলতুলি ও ডক্টর স্যামেরও একই অবস্থা। কেউ কোনো কথা বলছে না। একটা পিন পড়ার আওয়াজও যেন শোনা যাবে। রঞ্জুর মনে হলো একবার চিৎকার করলে যদি সেই আওয়াজে বাঘটা পালায়, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না।
এইভাবে কতক্ষণ দাঁড়িয়েছিল নিজেও জানে না। তারপর মনে হলো বাঘটা সামনের পা ঘষছে, ঠিক যেন শিকার ধরার আগের প্রস্তুতি। ও একটা লাফ মেরে সামনের শিকারকে কবজা করবে। ওরা বাঁচার শেষ আশাও ছেড়ে দিল। চোখ বন্ধ করে শিকারীর শিকার হওয়ার অপেক্ষা করতে লাগলো। একবার মা বাবার মুখটা মনে পড়ে চোখের কোণ দিয়ে অজান্তেই জল বেরিয়ে এলো। তারপরে এক কান ফাটানো তীব্র গর্জন। রঞ্জু দম বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় রইল। 1, 2, 3 কয়েক সেকেন্ড কেটে গেল, কিন্তু রঞ্জু তো কোনো যন্ত্রণা অনুভব করছে না। তাহলে কি মৃত্যুতে কোনো যন্ত্রণা হয় না? ভাবতে ভাবতে চোখ খুলল। কি হলো? কোথায় বাঘ? ও কি তাহলে স্বপ্ন দেখছিল, হ্যালোসিনেট করছিল? মনে হলো ওরা তিনজন ছাড়াও অনেক লোকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হ্যাঁ, তাই তো, অনেক লোক। কোথা থেকে হুড়মুড় করে কয়েকটা গাড়িও এসে থামলো। এরা কারা? তাহলে কি ডক্টর শেঠির লোক ওদের খুঁজে পেয়ে গেল? তাহলে নিস্তার নেই। আর ভাবতে পারছে না রঞ্জু। সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তারবাবু, বলুন না বাবু কখন উঠবে? আরে কেন এত রেস্টেড হচ্ছেন? হি ইজ ফাইন। শুধু একটা প্যানিক অ্যাটাক হয়ে সেন্সলেস হয়ে পড়েছিল, আর কিছু নয়। মাসি প্লিজ, দাদা ভাই একদম ঠিক আছে, তুমি বসো চুপ করে। ভাষা ভাষা চেনা কণ্ঠস্বরগুলো কানে আসতেই রঞ্জুর মনে হলো ও সুরক্ষিত। আস্তে আস্তে চোখ খুলে তাকালো। অনেকগুলো উৎকণ্ঠিত মুখ ওর দিকে তাকিয়ে আছে। ও তাড়াতাড়ি উঠে বসলো। বাবু, বাবু রে, ওঠ না বাবা। সঙ্গে সঙ্গে ওর মা ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলেন। তুলতুলি সামনে এগিয়ে এসে মায়ের কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। এরই মধ্যে একটা অপরিচিত ভারী কণ্ঠস্বর শুনে রঞ্জু মুখ তুলে তাকালো। আর ইউ ওকে নাও? একজন সৌম্য দর্শন পুলিশ ইউনিফর্ম পরা ব্যক্তি ওর সামনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। রঞ্জু সম্মতি সূচক ঘাড় নাড়লে উনি বললেন, আই এম ইন্সপেক্টর সাহানি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি আর তোমার সিস্টার যা করেছো তার কোনো তুলনা হয় না। ইউ টু আর ওয়ান্ডার কিডস। আমরা তোমাদের জন্য একটা বড় ক্রিমিনাল র্যাকেটকে ধরতে পেরেছি। তোমরা যাকে মার্ডার হতে দেখেছিলে তিনি ডক্টর আহুজা। তিনি ডক্টর শেঠির অনৈতিক কার্যকলাপ পুলিশের কাছে ফাঁস করে দিতে চেয়েছিলেন, তাই ডক্টর শেঠির লোক তাকে মার্ডার করে। তোমাদের জন্যই ডক্টর আহুজা আর জিতেন্দ্রর মার্ডারারকে অ্যারেস্ট করেছি। তোমাদের জন্য আজ হিউম্যান সিভিলাইজেশন ইজ সেভড। ইন্ডিয়া ইজ প্রাউড অফ ইউ। বলতে বলতেই ইন্সপেক্টর সাহানি রঞ্জুর পিঠ চাপড়ে দিলেন। শুধু ইন্ডিয়া নয় ইন্সপেক্টর, the whole world will be proud of these two children. ঘাড় ঘুরিয়ে দেখলো আরো একজন প্রৌঢ় ভদ্রলোক ওর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। দাদা ভাই, উনি ডক্টর সাহা রয়, যিনি ইন্ডিয়ান অ্যাটমিক রিসার্চ টিমকে লিড করেছিলেন, যার কথা ডক্টর শ্যাম বলেছিলেন। রঞ্জুর কয়েক মুহূর্তে সব কিছু মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাঙালি বৈজ্ঞানিক ডক্টর অবিনাশ রায়ের কথাও সে জিজ্ঞাসা করল। Where is Dr. Avinash Rai? আনফর্চুনেটলি ডক্টর অবিনাশ রয় খুবই অসুস্থ। ওনার ব্রেনের ওপর ডক্টর শেট্টি রেডিয়েশন অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করেছে। হি ইজ রিকভারিং ফাস্ট। বেস্ট ডক্টরসরা ওনাকে দেখছে, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। ট্রিটমেন্টে খুব ভালো রেসপন্স করেছেন। জার্মানির ওয়ার্ল্ড সায়েন্স কনফারেন্সে উনি নিজেই যোগ দিতে পারবেন। ডক্টর আহুজাকে বাঁচাতে পারিনি, কিন্তু ডক্টর অবিনাশ রায়কে বাঁচাতে পারা গেছে।
ডক্টর সাহারায় কথাগুলো বললেন। আর ডক্টর শেঠি? ও ইয়েস, উনি অ্যারেস্ট হয়েছেন। ডক্টর স্যাম আর তুলতুলি স্টেটমেন্টে আমরা ওনাকে অ্যারেস্ট করি। ওনার উপর কিডন্যাপিং আর মার্ডার চার্জ দেওয়া হয়েছে। ওনার আন্ডারগ্রাউন্ড ল্যাব আমরা সিল করেছি। ওখানে কিছু লোকাল ভিলেজার্স আটকে রেখে উনি এক্সপেরিমেন্ট করছিলেন। ওদের রেস্কিউ করে আমরা ট্রিটমেন্টে পাঠিয়েছি। ইন্সপেক্টর সাহানি কথাগুলো বললেন। আপনারা জানলেন কি করে আমরা জঙ্গল? ইটস আ লং স্টোরি। তোমরা বাড়ি আসছো না দেখে তোমাদের বাবা মা চিন্তায় পাগল হয়ে গিয়ে লোকাল রামনগর থানার রিপোর্ট করেন। ট্যুরিস্ট মিসিং হলে খুব সিরিয়াসলি দেখা হয়। আমাদের হোল টিম লেগে যায় তোমাদের খুঁজতে। একটা চায়ের দোকানদারকে তোমাদের ফটো দেখাতে বলে যে সে তোমাদেরকে শকম্বরী লেকের দিকে যেতে দেখেছে, কিন্তু আর ফিরতে দেখেনি। আমরা রঞ্জুর হাতে যে স্মার্ট ওয়াচ আছে তার জিপিএস লোকেশন ট্র্যাক করার চেষ্টা করি। ফোন নাম্বারের সাথে ওর স্মার্ট ওয়াচ লিংক ছিল। আমাদের আইটি সেল ওর ফোনের সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলে এই ট্র্যাকিং শুরু করে। তারপর আমরা জঙ্গলের ভেতর থেকে একটা সিগন্যাল পাই। আমরা ইমিডিয়েটলি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করি। সন্ধে হয়ে গেলেও আমরা ফরেস্টে সার্চ করা শুরু করি। ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত কর্মকর্তারা মাঠে নেমে পড়েন তোমাদের খুঁজতে। এত বড় এরিয়া, বুঝতেই পারছো। এতগুলো গাড়ি খুঁজলেও একটু টাইম তো লেগেছে না? ততক্ষণে তোমরা গিয়ে বাঘের ডেরায় উঠেছ। মোক্ষম সময় তোমাদের স্পট করেছি, না হলে কি যে হতো। ইন্সপেক্টরের কথা শেষ হওয়ার আগেই রঞ্জু জিজ্ঞাসা করল, হোয়াট হ্যাপেন্ড টু দ্য টাইগার? হি ইজ স্লিপিং। মানে? রঞ্জু চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল। মানে বাঘ আমাদের দিয়ে ডিনার করার আগেই তাকে ঘুম পাড়ানি গুলি মেরে ঘুম পাড়ানো হয়েছে। সে এখন ঘুমিয়ে ঘুমিয়ে সুইট ড্রিম দেখছে, বুঝলি দাদা ভাই? তুলতুলি হেসে ফেলল। ও আচ্ছা। রঞ্জু ছোট্ট করে জবাব দিল, আচ্ছা কি হতো ভাবো। ভাগ্যিস ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার স্পট করলো তোমাদের। এক মুহূর্ত দেরি হলেই বাঘ ততক্ষণে ঘাড়ে। ইন্সপেক্টর সাহানি কৌতুকের স্বরে বললেন, And where is Dr. Sham? আমি এখানে, ব্রেভ হার্ট রঞ্জু। ইউ আর মাই অ্যাঞ্জেল। তোমাদের জন্যই আমি বাঁচলাম। অ্যান্ড ডক্টর রয়ের অসামান্য বৈজ্ঞানিক কীর্তিও বাঁচল। বলেই ডক্টর স্যাম ওদের দুই ভাই বোনকে একসাথে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা মানালি সামন্তের কলমে শকম্বরী রহস্য। গল্পের সূত্রধার আমি প্রত্যুত। কতকের ভূমিকায় মিমু, রঞ্জুর ভূমিকায় ধ্রুবজ্যোতি, তুলতুলির ভূমিকায় প্রিয়াঙ্কা, মায়ের ভূমিকায় রাখি, মিস্টার রয়ের ভূমিকায় শ্রীকান্ত, ডক্টর শ্যামের ভূমিকায় শুভম, মিস্টার সাহারয়ের ভূমিকায় ধ্রুবতারা, ইন্সপেক্টর সাহানির ভূমিকায় রাজ, ডক্টর শেঠির ভূমিকায় সোমনাথ, ডক্টর শেঠির হেল্পার ও ডক্টর অমিত, ডক্টর শেঠির দ্বিতীয় হেল্পার সৈকত, পোস্টার ডিজাইন প্রলয়, সাউন্ড এডিটিং ও মিক্সিং শুভম। সমগ্র গল্পটির পর্ব পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে এখনই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আর হ্যাঁ, আজকে আমাদের এই বিশেষ উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।